সবাইকে আমন্ত্রণ আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। 1 মাসের আলোচনা আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই সুপারিশ। বাজেট রাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা এবং সরকারের আয় ব্যয়ের বাৎসরিক খতিয়ান। প্রতি বছরই অর্থমন্ত্রীর দেওয়া বাজেট নিয়ে সংসদে আলোচনা হয়, আর অর্থ বিল পাশের মধ্য দিয়ে কর আরোপ এবং সেই করের অর্থপ্রাপ্তির রাজস্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা আয় ব্যয় মেটায় সরকার। সংসদে বাজেট নিয়ে আলোচনা হয়, তারও আগে অর্থ মন্ত্রণালয় বাজেটের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে প্রাক বাজেট আলোচনা করে থাকে। এবারের বাজেটে টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণের দিক নির্দেশনা রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মধ্যে বাজেটকে কেবল 1 বছরের আয় ব্যয়ের খতিয়ানে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদে উন্নয়নের রূপকল্প তৈরি করতে হবে। আর বাজেট বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর দক্ষতা বাড়াতে বিশেষ নজর দেওয়া উচিত বলেও মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। ধারাবাহিক দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 2009-10 অর্থ বছরে প্রথমবারের মতন 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় বাংলাদেশের বাজেট। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের আকার কত বড় হলো তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বরং সত্যিকার অর্থে বাজেটের সুফল সাধারণ মানুষকে পৌঁছে দিতে চাইলে সরকারের মনোযোগ দিতে হবে বাজেটের গুণগত বাস্তবায়নে। আর টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথেও এবারের বাজেটের সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা জরুরি। উচ্চতর প্রবৃদ্ধি লক্ষ্য অর্জনের পথ নকশা তৈরির দলিল ছাড়াও এবারের বাজেট হওয়া চাই সাধারণ মানুষের কাছে অর্থনৈতিক সুফল পৌঁছে দেওয়ার কৌশলপত্র। ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে আগামী বাজেটের আকার প্রায় 4 লাখ কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী নিজেই। বিশ্লেষকরা বলছেন, বড় অঙ্কের এই বাজেটের অর্থায়ন নিশ্চিত করতে রাজস্ব ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া দরকার। গত মাসে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী বাজেটকে সামনে রেখে প্রাক বাজেট আলোচনা শুরু করেছেন। আমরাও মনে করি আগামী 17-18 অর্থ বছরের বাজেটে যদি নাগরিকদের পক্ষ থেকে কোনো সুপারিশ তুলে ধরতে হয় যা প্রস্তাবনা আকারে সরকারের কাছে পৌঁছানোর দরকার বলেও আমরা মনে করি, সেটি তৈরি করার জন্য আমাদের এবারের প্রয়াস। আর তাই এবারে আমাদের উপসংহারের বিশেষ বিষয় বড় বাজেট নাকি বাজেটের গুণগত বাস্তবায়ন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের মধ্যে আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত আমাদের উপসংহারের এই আলোচনায়। আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন। আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরু করব। এ মাসের শুরু থেকে এই ধারাবাহিক আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে অতিথি হয়ে এসেছিলেন বেশ কয়েকজন অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং বিশ্লেষকরা। আজকের পর্বের আলোচনা যাবার আগে আমরা দেখে নেব গত পর্বের আলোচনার অংশবিশেষ। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের চাহিদার প্রেক্ষাপটে যদি আমি ধরি, তাহলে কিন্তু বাজেটের যে আকার বা বাস্তবায়নের যে আকার, এটা কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় যে খুব বড় সেটা কিন্তু না। গত 5 বছরের খতিয়ান আমার কাছে আছে। এই 5 বছরে বাজেটের আকার প্রত্যেক বছরেই বেশ অনেক মাত্রায় বাড়ানো হচ্ছে, কিন্তু প্রত্যেক বছরেই দেখতে পাচ্ছি যে বাজেটের বাস্তবায়নের হার কমে যাচ্ছে। একটা যে কোনো দেশের বাজেটে খুব বড় ধরনের র্যাডিক্যাল পরিবর্তন হয় না। প্রত্যেক খাতেরই 10%, 15% একটু বাড়বে একটু কমবে। এইটার ভিতরে কোনো অর্থমন্ত্রী একটা বিরাট বৈপ্লবিক কাঠামোগত পরিবর্তন করার সুযোগ নেই, কারণ আপনার এটা গড়ে উঠেছে ঐতিহাসিকভাবে। যেখানে সুযোগ আছে সেটা হলো আপনি নীতি সংস্কার, নীতি প্রণয়নের মাধ্যমে ওইটার উপরে প্রভাব বিস্তার করা। কতটুকু বাস্তবায়ন করতে পারবো সেটা একটা বড় চ্যালেঞ্জ। এটা একটা প্রসেস, ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। আমি বড় বাজেট দিচ্ছি, আমি চেষ্টা করছি এটা অর্জন করার জন্য যতটুকু সম্ভব। আমাদের যে লক্ষ্যমাত্রাগুলো রয়েছে সেগুলোর প্রেক্ষিতে যদি চিন্তা করি, তাহলে এই বাজেটের যে আকারের বৃদ্ধিটা সেটার সাথে আমি একমত পোষণ করি। বাজেট বাস্তবায়ন করতে গেলেই তো রাজস্বর প্রয়োজন। বাজেটের আকার যেমন বাড়ছে, ইনক্রিমেন্টাল আমাদের বাড়তেই হবে, কারণ প্রতি বছর বাজেটের যখন আমরা একটা আকার ঠিক করা হয়, সেটা সাধারণত 2টা জিনিসের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে ইনফ্লেশন, আর একটা হচ্ছে জিডিপির গ্রোথ। এই 2টাকে যোগ করে, যেমন আমাদের এখন 14 বা 15 হয়, 2টা যোগ করলে ওর সাথে আর 2-1 পয়েন্ট বাড়িয়ে 16, 17, 18 একটা গ্রোথ রাখা হয়। চ্যালেঞ্জ কিন্তু বাজেট বড় করা না, চ্যালেঞ্জ কিন্তু এডিপি সাইজ বড় করা না। চ্যালেঞ্জ হচ্ছে এডিপির রিসোর্স জোগাড় করা এবং এডিপি ইমপ্লিমেন্টেশন করার ক্যাপাসিটি বিল্ডিং। এখন এটা সবকিছুর জন্যই আমার যে রিসোর্স জন্য আমাকে ডিপেন্ড করতে হচ্ছে মূলত জাতীয় রাজস্ব বোর্ডের উপরে। মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে মধ্য আয়ের দেশ 2021 সালে এবং 2041 সালে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে চাচ্ছেন। সেখানে কিন্তু রাজস্ব আদায়ের বিকল্প নাই। সেই জায়গায় যদি আপনার ট্যাক্সের একই লোকের কাছে যে ট্যাক্স দিচ্ছে তার উপর আপনি করের বোঝা বারবার না বাড়িয়ে তার পরিধিটা যদি বাড়াতে পারেন, সেখানে কিন্তু অনেক বেশি ট্যাক্স আদায় হবে এবং জনগণ কিন্তু ট্যাক্স দিতে উৎসাহিত। 16 কোটি মানুষের দেশ হিসাবে আমরা যে বাজেট করছি এটাও কম টাকার বাজেট। আরো অন্তত এটা দ্বিগুণে আমরা এই সময় যাওয়ার কথা, তবে যেতে পারছি না কেন?
রিসোর্স আছে, আমাদের বাস্তবায়ন সক্ষমতাটা প্রশ্নবিদ্ধ এখনো। আমাদের 3 রকমের কর সূত্র আছে প্রধানত। একটা হচ্ছে ইম্পোর্ট ডিউটি, দ্বিতীয়টি হচ্ছে আপনার ভিএটি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এন্ড তৃতীয়টি হচ্ছে ইনকাম ট্যাক্স। হিস্ট্রি অফ দি স্টেট ইজ দি হিস্ট্রি অফ রাইজিং এক্সপেন্ডিচার। রাষ্ট্রের ইতিহাস হচ্ছে ক্রমবর্ধমান বা বর্ধমান রাষ্ট্রীয় ব্যয়ের ইতিহাস। আপনার যদি মূল সোর্স অফ আপনার ইয়েটা কি, আমাদের জিডিপির মূল সোর্সটা কি? এগ্রিকালচার, রেমিটেন্স, গার্মেন্ট আর এসএমই সেক্টরে আপনি পাচ্ছেন। তো এখান থেকেও যদি আপনি ভালো টাকা আনতে চান তাহলে টেকনিক্যাল এডুকেশনে আপনার ইনভেস্ট করা উচিত। শুরু করছি উপসংহারের আজকের আলোচনা। আমি প্রথমে যেতে চাই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপনি শুনছিলেন, আমিও বলতে চাই যে এই যে গুণগত বাস্তবায়নের কথা আমরা বলছি বড় আকার, এবং সেটা নিয়ে খুব বেশি বিতর্ক না থাকলেও মনে করি যে যা করলাম তার পুরোটা বাস্তবায়ন হলো কিনা। এডিপি যদি এখন দেখেন 70% বাস্তবায়ন হয়েছে বলছে সব গড় মিলে, বাকি 2 মাসে কি সবটা হয়ে যাবে? তাতে কি সবটা ঠিকভাবে হয়? প্রথমত আমি শোনার সবাই বাংলাদেশের অর্থনীতি প্রায় $220 বিলিয়ন, বেশ 200 বিলিয়ন তো ছাড়িয়ে গেছে, যেটা হয়তো কয়েক বছর আগে 80-90 বিলিয়ন ছিল। অতএব অর্থনীতির আকার বেড়েছে। তো অর্থনীতির আকার বাড়লে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং চাহিদা, এবং সরকারের বাজেটটা হলো একটা মূল একটা দলিল। সরকারের যে আপনার যে কোনো কর্মকাণ্ড করতে সরকারি আপনার প্রশাসনিক কাজ এবং উন্নয়নের কাজ দুটার জন্য কিন্তু বাজেটের মাধ্যমে প্রতিফলিত হবে। তো সেই হিসাবে কিন্তু আমাদের যে বাজেটটা যে অঙ্কের করা হয় সেটাকে বড় বলা যাবে না যে প্রেক্ষিতে, কারণ আমাদের অনেক ডিমান্ড আছে, অনেক মানে প্রয়োজন আছে টাকার, সে বাজেটটা করা। কিন্তু এখানে চ্যালেঞ্জগুলো আছে কতগুলো। প্রথমত হলো কি, বড় বাজেট দিলে আপনার সেটা যদি বাস্তবায়ন করা না হয় তখন হয় কি একটা এক্সপেকটেশন এসে করে যে এইগুলি হবে, তারপর কতগুলো বন্টন করা হয়, সেই বন্টনগুলো সবগুলি ইসা হয় না আপনার ইউটিলাইজ করা। কিন্তু একটা অর্থনীতি একটার সাথে একটা কিন্তু যোগসূত্র আছে। ধরুন আমি একটা খুব এক্সাম্পল দিই, ধরুন আপনার আমাদের অনেক রাস্তাঘাট হয়েছে, ব্রিজ কালভার্ট নাই মাঝখানে, তো ওই রাস্তাঘাটটা তো একেবারে সেটা মানে এইরকম আর কি। যদি এমন একটা সেক্টর করেন তার সাথে লিঙ্কেজটা বেশি থাকে, তার মানে লোকজন উপকৃত বেশি হয়, দেশের অর্থনীতি। অতএব সেই প্রাধিকারভুক্ত জিনিসগুলো যদি আপনি ঠিক করেন আগে থেকে যে এইখানে সবচেয়ে বেশি এমফেসিস দেবেন, তারপরে আপনি কীভাবে আহরণ করবেন সম্পদ সেটার ব্যাপার আছে, যে কোন কোন সোর্স থেকে করবেন, আর তৃতীয়ত কীভাবে বাস্তবায়ন করবেন। সেখানে আপনার রেভিনিউ বাজেট আছে, এডিপিটা মূল চ্যানেল। তবে এইখানে একটা জিনিস আর কি, বাজেট করার আগে প্রক্রিয়াটার ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে। যে বাজেট প্রক্রিয়াটা আপনি জানেন যে আমাদের দেশে যেটা হয় এটা ইনক্রিমেন্টাল বাজেট, তাই না? এটা জিরো বেস বাজেটিং না, যে জিরো থেকে শুরু করে অন্য ইনক্রিমেন্টাল আছে স্বাভাবিক, আমাদের দেশে একটু বাড়াবেন, যতটুকু আছে তার থেকে একটু এগিয়ে যাওয়া। ওই ইনক্রিমেন্টাল বাজেটের মধ্যেও কিন্তু আমাদের পারফরমেন্স বেস একটা আনা যায়, কারণ কিছু কিছু সংস্থা আছে, কিছু কিছু প্রকল্প আছে বা কিছু কিছু জিনিস আছে কোনো কন্ট্রিবিউট করছে না বা এটা বেশি যায়, অর্থাৎ সেইগুলোকে কাটছাট করে বলতে পারেন যে ঠিক আছে এইগুলোর ইন্টারফেস বা এগুলোর সম্পর্ক এত আমার বেশি নাই অর্থনীতির কর্মকাণ্ডের। যেমন একটা যোগাযোগের রাস্তা আপনি যেখানেই করেন সেটা ডেফিনেটলি অনেক বিরাট একটা বা বহুত প্রভাব থাকে বা অবদান রাখে। অতএব এইগুলো কিন্তু এখন দরকার হয়েছে এই বাজেটটাতে, যেই সব সেক্টরের পারফরমেন্সগুলোতে আমাদের প্রবৃত্তিতে আমাদের সে রেখেছে, আমাদের মানুষের আয়ের সংস্থান, কর্মসংস্থান বেড়েছে, সেইগুলো দিকে একটু প্রাধিকারভুক্ত করা। তবে এই প্রক্রিয়াটা করার জন্য যেটা দরকার সেটা আরও বেশি ব্যাপকভাবে আলোচনা। আমাদের যেটা হয় কি, বাজেটে অর্থনৈতিক কিছু কিছু ব্যক্তির সাথে আলোচনা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা রিসোর্স কমিটি আছে একটা, তাই না? আমি সেই রিসোর্স কমিটির মেম্বার এনবিআর, আমরা ঠিক করি যে কত হতে পারে, তারপরে সেই টাকা পাওয়া যাবে। হ্যাঁ, তারপর গাণিতিক একটা হিসাব করা হয় যে এখানে এখানে দেওয়া যাবে। কিন্তু এটা করার প্রয়োজন আছে। কিন্তু এটা করলে যেটা হয়, আপনি এই কয়েকটা সিলেক্টেড কিছু লোকের সাথে যখন করেন তখন কিন্তু প্রত্যেকের নিজ নিজ কিছু এজেন্ডা থাকে, তারা যে একটা সার্বিকভাবে একদম কম্প্রিহেন্সিভ ভিউ দেবে তুলে ধরে। আমি তো দেখেছি যার যার নিজেরটাই অনেক বিরাট একটা ফেরিস্তি দেবে, অতএব সেটা প্রয়োজন আছে। কিন্তু যেটা অন্য দেশে অনেক জায়গায় করা হয় কি, প্রিলিমিনারি একটা বাজেটে আপনার ওয়েব পেজে আপনার বেশ কয়েক মাসে দেওয়া যায় না। আমি মনে করি এটা যে বলতে পারবেন জাহাঙ্গীর হোসেন সাহেব, এটা কিন্তু খুব ডিফিকাল্ট না। আপনি কতগুলো রূপরেখা যে এই জিনিস প্রাধিকার আপনি ওয়েব পেজে দেন, আজকাল ওটা তো ওইসব মিডিয়াতে অনেক লোকজন দেখে যে এইরকম এই জিনিসগুলো আমরা করব,
এবং এই প্রসেসটা আমরা করবো। তারপর তোমাদের যদি একেবারে আলোচনা না করেন আপনি ফিডব্যাক দিতে পারেন, এখনো দেওয়া হয় কিন্তু অনেক পরে, কিন্তু একটু দেন আপনার ওয়েব পেজ। আমরা কিন্তু সালাউদ্দিন আহমেদ সেজন্য আলোচনাটা এপ্রিল মাসে করছি, কারণ অনেক সময় আমরা জুন মাসে মে মাসে গিয়ে করলে তো তখন তো শেষ। না আমি কিন্তু আরো আগে করা, আরো লেখাটা এপ্রিল মেও কিন্তু খুব বেশি না, জুন মাসে ওনারা তো ফাইনাল বাজেট ডকুমেন্ট, ফাইন্যান্স বিল তৈরি করবেন, তারপর অন্য অনেক ডকুমেন্ট তুলে আছে, তো সেগুলি করবেন, অতএব এটা করা। আর যতটুকু সম্ভব আলোচনা করা লোকজনের সাথে যতটুকু, এবং একেবারে কমপ্লিট নোটবুদ্ধি করে। সেকেন্ড হলো যে রাজস্ব আহরণ, রাজস্ব একটা চ্যালেঞ্জ আছে এনবিআর এর, উনি জানেন ট্যাক্স রেভিনিউ আছে, নন ট্যাক্স রেভিনিউ আছে। তবে আমার যেটা মনে হয় যে বাংলাদেশে যে ট্যাক্স জিডিপির হিসাবে যেন 8 থেকে 8.5 থেকে 9, যেটা 14-14 হওয়ার কথা, আর উত্তর ইউরোপে তো আরো বেশি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অনেক বেশি, কারণ সেবা দিতে হলে ট্যাক্স দিতে হবে। আপনি সরকারকে আপনি কিছু ট্যাক্স চাইবো তাহলে দিতে হবে, কিন্তু সেটার জন্য আবার সেবাটাও এসে করতে হবে। অতএব আমাদের যে ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ কিন্তু আরো মোবিলাইজ করতে হবে ভালো করে। তবে আমার একটা বিশেষ ইস্যু আছে যে রেভিনিউ মোবিলাইজেশনের ব্যাপারে, যে আমাদের যতটুকু সম্ভব প্রত্যক্ষ উৎসের দিকে যাওয়া বেশি, পরোক্ষ উৎসে না। কারণ আমি অর্থনীতি ছাত্র হিসেবে দেখি পরোক্ষ উৎসে গেলে হয় কি, তখন এটা আলটিমেটলি কিন্তু ফাইনাল হিসেবে ভোক্তাদের উপর গিয়ে পড়ে। প্রত্যক্ষভাবে গেলে একটু মানুষ চাপ অনুভব করবে না। প্রত্যক্ষভাবে আমি বলছি যে আপনি রেট বাড়াবেন, ধরেন ইনকাম ট্যাক্সের ব্যাপার, প্রত্যক্ষ কর, আপনার টিন আছে বহু লোকের, এবং অনেকে সেটা ওই আওতা এখন আসে নাই, কিন্তু সেটা তো অনেক কম, 12 লক্ষ 13 লক্ষ। না 12 লক্ষতে কজন, কতজন আপনি দেখেন, আর কতজন একটু সেটা বাড়াতে পারেন। তো একেবারে রেট যদি বাড়িয়ে দিলে কিন্তু আবার ডিসইনসেন্টিভ হিসাবে রেটের ব্যাপারে, যে রেট বাড়ালে যে কর বাড়বে সেটা না। অতএব প্রত্যক্ষ আর কিছু আছে যেটা আমরা বলি নন ট্যাক্স রেভিনিউ, স্টেট ওন এন্টারপ্রাইজ থেকে ইনকাম পাওয়ার কথা, তাই না? এটা তো সরকারকে দোষ দিয়ে না, স্টেট ওন এন্টারপ্রাইজে ওরা লুজ, ওরা বরং ড্র্যাগ, ওদের বেতন ভাতা দেয়, সেগুলো ইনকাম না বাড়লে কি বসে। তারপর স্ট্যাম্প ডিউটি আছে, তবে ওইখানে অবশ্য ল্যান্ড ট্যাক্সের উপর অনেক বেশি করা হচ্ছে, ফিজ আছে, সেগুলোর দিকে একটু নষ্ট। কারণ ইকোনমি যখন বড় হয় তখন কিন্তু এইগুলি স্কোপ একটু থেকে যায়। ফিজ আপনি আগের মতো 100-200 টাকা দিয়ে একটা লাইসেন্স ফি ইসে করবে, সেটা তো সম্ভব না পৃথিবীর কোনো দেশ হয় এইটা। আর লাস্টে এই পর্যায়ে আমি আসি যে আপনি এখন বন্টন কিভাবে ডিস্ট্রিবিউশন, অ্যালোকেশন অফ রিসোর্সে, এটা আমি বলছি যে যেটাকে প্রাধিকারভুক্ত, যেগুলো প্রথম হলো ভৌত অবকাঠামো, যেগুলো একেবারে দরকার, প্রবৃত্তি সহায়ক। আরেকটা আমি সালাউদ্দিন আহমেদ এই বন্টনের বিষয়ে বলবো যে খাতওয়ারি বরাদ্দের ক্ষেত্রে আমরা যেটা বলি যে শিক্ষার খাতে, স্বাস্থ্যের খাতে, আমরা অনেক সময় প্রতিরক্ষা খাতের বেশি বাজেটের ব্যাপারে আমাদের অনেক আপত্তি থাকে। আমি শুনতে তার আগে একটু জাহাঙ্গীর হোসেনকে শুনতে চাই। এনবিআর এর মূলত মূসক নীতি নিয়ে কাজ করেন আপনি, এবং এনবিআর আছেন। আজকে আমরা যত বাজেটে আলোচনা করি, একটা বড় ধরনের চাপই আমি বলবো মানে এনবিআর এর উপরে, জাতীয় রাজস্ব বোর্ডের উপরে টাকা দিতে হবে, আয় করে দিতে হবে। আপনি যদি একটু ব্যাখ্যা করেন, এই যে এত বড় বাজেট বাড়ে প্রতি বছর, আপনারা কি মানে এনবিআর এর উপরে যে চাপটা, সেটি মোকাবেলার কৌশলকে, আমরা তো সরকারি সংস্থার দক্ষতার কথা বলি, এনবিআর কতটা এগুলো বা কিভাবে ম্যানেজমেন্ট করে দিচ্ছে, আয় করে সরকারকে দিচ্ছে খরচের জন্য? আপনাকে অনেক ধন্যবাদ। প্রকৃতপক্ষে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ের আপনি অবতারণা করেছেন। আপনারা জানেন যে প্রকৃতপক্ষে যে স্বাধীনতার পরে যে এনবিআর যে গঠিত হয়েছিল, সেই এনবিআর এর যে উপরে যে দায়ভার ছিল সেটা কিন্তু খুব ছোট ছিল। কিন্তু এখন এবং তখন কিন্তু এনবিআর এর সক্ষমতা, আমার ব্যক্তিগত ধারণা, এখন যে সক্ষমতা তার চেয়ে কিন্তু সক্ষমতা অনেক বেশি ছিল। কিন্তু এই যুগের পরিবর্তনে এনবিআর এর যে চ্যালেঞ্জ, দায়ভার, সেটা অনেক বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী সক্ষমতা কিন্তু বাড়েনি। এই সক্ষমতা না বাড়া সত্ত্বেও, সীমাবদ্ধতা সত্ত্বেও, সরকারের এই প্রশাসন যন্ত্র থেকে শুরু করে সরকারের যত উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমুখী যত কর্মকাণ্ড, এই জন্যে যে অর্থের সংস্থান প্রয়োজন, সেটি কিন্তু এনবিআর সেই শুরু থেকেই এটা আহরণ করে সরকারের এই অর্থের সংস্থান করে যাচ্ছে, যে অর্থের মাধ্যমে সরকার সরকারি প্রশাসন যন্ত্র থেকে শুরু করে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে যে গতি আনা, সেটা কিন্তু সরকার আনছে। একই সাথে আমাদের যে জনকল্যাণমুখী যে সমস্ত কর্মকাণ্ড, সেটাও সরকার করছে। এবং এখন দেখছেন যে শুধু এখন নয়, বেশ কয়েক বছর আগ থেকেই সরকারের যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড, তার বেশিরভাগ অর্থই জাতীয় রাজস্ব বোর্ড বা অভ্যন্তরীণ উৎস থেকে সরবরাহ হচ্ছে, নিজস্ব অর্থ থেকেই এটা হচ্ছে। বৈদেশিক সাহায্য অথবা ইনভেস্টমেন্ট, সেগুলি নির্ভরশীলতা কিন্তু অনেক কমে গেছে। এটা কি করে এনবিআর করছে? এনবিআর কিন্তু যে কাজটি করছে সেটি হলো যে সর্বদাই আপনারা এর আগে আপনার যে অনুষ্ঠান, পূর্ববর্তী যে অনুষ্ঠানগুলো হয়েছে,
তার একটিতে দেখছিলাম যে এনবিআর এর সাবেক একজন চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ, ওনার কিছু বক্তব্য শুনছিলাম। তাতে উনি বলেছিলেন যে এই যে লক্ষ্যমাত্রা অথবা এনবিআর এর যে টার্গেট, সেটা কিভাবে নির্ধারণ করা হয়। বিদেশে অথবা অর্থনীতির যারা গবেষক বা অর্থনীতির যারা ছাত্র অর্থনীতির একজন বিখ্যাত শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি অধ্যাপনা দিয়ে জীবন শুরু করেছিলেন, উনি খুব ভালো করেই জানবেন, আমরাও কিছুটা জানি যে বাজেট নির্ধারণ অথবা ফোরকাস্টিং বা টার্গেট নির্ধারণ, সেজন্য কিন্তু কতগুলি উপায় আছে। আমরা কিন্তু ওই উপায়গুলো বা ওই পদ্ধতি বা ওই মেথোডোলজি কিন্তু আমাদের এখানে আমরা ফলো করি না। আমাদের এখানে যেটা ফলো করি, যেটা মোদির সাহেব বলছিলেন, যে এখানে আমরা শুধুমাত্র যে অর্থনীতির একটি প্রবৃদ্ধি আছে, স্বাভাবিক গতিতে অর্থনীতির একটা বৃদ্ধি আছে, আর ইনফ্লেশন, এর সাথে আমাদের যে প্রচেষ্টা এবং নতুন নতুন যদি অর্থনীতিতে কোনো খাত যুক্ত হয়, তার পরিপ্রেক্ষিতে যে কী পরিমাণ রাজস্ব অর্থনীতিতে কী পরিমাণ গতি আসতে পারে, এটাকে হিসাব করে মোটামুটিভাবে একটা রিসোর্স কমিটি, যেটাও স্যার একটু উল্লেখ করেছিলেন, তারা একটা নির্ধারণ করে যে এই পরিমাণ রাজস্ব আহরণ হতে পারে। সেরকম একটি টার্গেট জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া হয় এবং জাতীয় রাজস্ব বোর্ড 3টি কর প্রশাসন করে। আপনি জানেন যে আয়কর, এটি প্রত্যক্ষ কর, যেটি আমরা শুনছিলাম যে আমাদের এদিকেই জোর দেওয়া উচিত, এবং যে সমস্ত অর্থনীতি বা যে সমস্ত ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন খুব দক্ষতার সাথে কাজ করছে, সেখানে কিন্তু এই প্রত্যক্ষ খাত থেকেই রাজস্বের সিংহভাগ আসে। আরেকটি আমরা এই যে ভিএটি নিয়ে যেটা এখন বলছি, এবং এ সময়ের সবচেয়ে বেশি আলোচিত বিষয় ভিএটি, যেটা আমরা কনজামশন ট্যাক্সও বলি, এবং আরেকটি হলো ট্রেড ট্যাক্স বা আমদানি শুল্ক বলি। এখানে পূর্ববর্তী বছরগুলোতে এর প্রবণতাটা কি, কোন খাত থেকে কী রকম আদায় হয়েছে, এবং একই সাথে আমাদের দেশের অর্থনীতিতে কি অবস্থাটা, অর্থনীতির প্রবণতা কি, এখানে নতুন কোনো প্রতিষ্ঠান বা নতুন কোনো খাত উন্মোচিত হয়েছে কিনা, নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে কিনা, এগুলির ভিত্তিতেই কিন্তু এই প্রত্যেকটি খাতে একটি টার্গেট নির্ধারণ করা হয়, এবং সেটা অর্জন করার জন্যে জাতীয় রাজস্ব বোর্ডের যে পুরো দেশব্যাপী যে নেটওয়ার্ক আছে, তার মাধ্যমেই প্রকৃতপক্ষে এই কর আদায় করে সরকারের যে রাজস্ব চাহিদা সেটি মেটানো হয়। এবং এ কারণেই আমরা এটাকে এখন নতুন একটি নাম দিয়েছি যে উন্নয়নের অক্সিজেন। এই উন্নয়নের অক্সিজেন জাতীয় রাজস্ব বোর্ড সেটা সংগ্রহ করে। আপনি ভ্যাট আইনের কথা বললেন, দেখেন আজকে যে ভ্যাট আইনের কথা বলছি শিরোনামেই কিন্তু আমরা সক্ষমতার কথা বলছি। অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতা বেড়েছে, নিজস্ব আয়ে যে সরকার যে উন্নয়ন বাজেট বাস্তবায়ন করছে, কিন্তু দেখেন ভ্যাট আইন 2012, তার মানে 2012 সালে করা ভ্যাট আইন পুরোপুরি বাস্তবায়ন এখন পর্যন্ত আমরা করতে পারিনি, সেটা নিয়ে বিতর্কের মধ্যে আছি। এমনকি আজকেও আমরা দেখলাম যে ভ্যাট নিয়ে কথাবার্তা হচ্ছে যে এটা এইভাবে থাকবে কি থাকবে না। আর আয়করের ব্যাপারে আজকেও ঢাকা চেম্বার থেকে বলা হচ্ছে 3.5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আয়করটা করা হোক। এই যে দুই জায়গায় যেটা আয়করের কথা বললেন, তাহলে ভ্যাট আইনের একটা বড় ব্যাপার, ভ্যাটের থেকে বড় ধরনের রাজস্ব আয়ের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে রাজস্ব বোর্ড গত কয়েক বছর থেকেই, এবং ভ্যাটেরটা কিন্তু মানুষ বিতর্ক করছে, মানুষ দিচ্ছে আবার বিতর্ক করছে। আমি দুজনের কাছে শুনবো যে ভ্যাটের বিষয়ে এবং আয়করের ব্যাপারে যে মন্তব্য, যে আয়করটা আসলে 3.5 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছানো যায় কিনা। এই দুটি প্রশ্ন থাকলো, বিরতির পর এসে শুনবো, এবং একই সঙ্গে সালাউদ্দিন আহমেদ বলবেন যে আপনি যদি বলছেন যে খাতওয়ারি বরাদ্দ। থাকুন আমাদের সঙ্গেই। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি বড় বাজেট নাকি বাজেটের বাস্তবায়ন, গুণগত বাস্তবায়ন। আমাদের সঙ্গে আছেন ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন। ব্যারিস্টার জাহাঙ্গীর, আমি এই ভ্যাট আইনের কথা বলছিলাম। 2012 সালের ভ্যাট আইন বাস্তবায়ন হওয়া না না হওয়া নিয়ে বিতর্ক আছে। একই সঙ্গে ভ্যাটের মাধ্যমে একটি বড় ধরনের আয়কর আহরণের যে পরিকল্পনা করছে এবং বড়ই করে থাকে। আপনি কি বলেন যে ভ্যাট আইন নিয়ে আমরা কোথায় আছি? ভ্যাট আইন বিষয়ে আমি শুধু আপনাকে প্রথমে একটি কথা বলে নিই যে আমরা 1 জুলাই 2017 অর্থাৎ এবছর ভ্যাট আইন আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতায় ইনশাআল্লাহ এটা বাস্তবায়িত হবেই। এই বাস্তবায়নের লক্ষ্যে যে সমস্ত প্রক্রিয়া অথবা যে সমস্ত প্রস্তুতি নেওয়া প্রয়োজন, জাতীয় রাজস্ব বোর্ড অহর্নিশ এই প্রস্তুতির কাজ করে যাচ্ছে, এবং আমরা এটি যাতে খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হয় এবং এটা খুব
এফিশিয়েন্টলি অ্যাডমিনিস্ট্রেট হয় সে লক্ষ্যে আমাদের যা যা করণীয়, আমাদের কর্মকর্তাদের যে প্রশিক্ষণ সেটা আমরা দিচ্ছি। আমরা ব্যবসায়ী সম্প্রদায়কে এই আইনের খুঁটিনাটি বিষয় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্য থেকে টিওটি তৈরি করছি এবং আপনি হয়তো জেনে খুশি হবেন এবং আপনার মাধ্যমে আমি সকলকেই অবহিত করতে চাই যে আপনি প্রথমে বলেছেন 2012-তে এই আইনটি সরকার প্রণয়ন করেছে, কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবছর ইনশাল্লাহ আবারও বলছি যে বাস্তবায়িত হবে। এর মূল কারণটি কিন্তু এই যে আমরা এই আইনটি বাস্তবায়ন করব সম্পূর্ণ একটি অটোমেটেড এনভায়রনমেন্টে। এখানে কোনো হিউম্যান ইন্টারভেনশন থাকবে না এবং এই আইনের মূল লক্ষ্যই হলো একটি সিস্টেম বেসড কন্ট্রোল এবং একটি মডার্ন, ডিসিপ্লিন, ট্রান্সপারেন্ট, ট্যাক্সপেয়ার্স ফ্রেন্ডলি, এট দি সেম টাইম রেভিনিউ প্রোডাক্টিভ বিরোধিতা আছে। একই সঙ্গে এনবিআর এর সক্ষমতা নিয়েও আমাদের প্রশ্ন আছে, যেটা গতবার হয়নি। আমরা মনে করি যতটা না ব্যবসায়ীদের বিরোধিতা ছিল তার থেকে বেশি এনবিআর নিজে থেকে এটাতে মানে কমফোর্ট ছিল না, যেটা আসলে তারা বাস্তবায়ন করতে পারবে কিনা। আপনি কি মনে করেন সেই জায়গাটা অতিক্রম করা যাবে জুলাই মাসের মধ্যে? আপনি যেটা বললেন যে এনবিআর স্বস্তিদায়ক অবস্থায় ছিল না এটা বাস্তবায়নের ক্ষেত্রে, এটি বোধহয় যথাযথ বক্তব্য নয়। এনবিআর কিন্তু এটি বাস্তবায়নের জন্য প্রস্তুত ছিল এবং প্রস্তুত আছে, কিন্তু আমরা ব্যবসায়ী সম্প্রদায়কে এই আইন বাস্তবায়নের জন্য তাদের যে সক্ষমতার বিষয়টি সেদিকেও কিন্তু আমরা বিবেচনায় নিয়েছি এবং সেদিকটিও আমরা নজরে রেখেছি। তাদেরকে আমরা গত 2 বছর ধরে এই আইনের খুঁটিনাটি বিষয়, এই আইন বর্তমান যে আইন 1991 সনের, এই আইনের তুলনায় কোন কোন দিক থেকে ভালো এবং কোন কোন দিক থেকে তাদের ব্যবসা বাণিজ্যকে অত্যন্ত সহজ করবে, তাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে এবং তাদের ব্যবসা বাণিজ্যের যে ধরন বা ডুইং বিজনেস যেটা যে ব্যবসা বাণিজ্য করা সেটা যে সহজ করবে, এই বিষয়গুলো কিন্তু আমরা তাদেরকে অবহিত করার চেষ্টা করেছি এবং তাদের সক্ষমতার সাথে সাথে আমাদের কর্মকর্তাদেরকেও এই পুরো বিষয়গুলো আমরা প্রশিক্ষণ দিচ্ছি। এবং আরেকটি বিষয় হলো যে আপনি জানবেন যে বর্তমান ভিএটিতে একজন করদাতাদেরকে কিন্তু অনেকগুলো কাজ বা অনেকগুলো এই করের আওতায় যে বাধ্যবাধকতা সেগুলি পরিপালনের জন্য কর অফিসে যেতে হয়, কিন্তু এই যে নতুন আইন নতুনভাবে যে বাস্তবায়িত হবে এটা যেহেতু আমি বলেছি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এটি কার্যকর হবে, সেখানে করদাতাদেরকে কোনো কাজের জন্যই কোনো কর অফিসে তাদের যেতে হবে না। তারা ঘরে বসে তাদের অফিসে বসে এই কর আইনের আওতায় তাদের যত বাধ্যবাধকতা বা অব্লিগেশন আছে এই সবগুলি পূরণ করতে পারবে। ডক্টর সালাউদ্দিন, আপনার কি মত ভ্যাট আইন সম্পর্কে? ভ্যাটের মাধ্যমে বেশি আয় করা, ভ্যাট আমি প্রথমেই বলছি ভ্যাটটার একটা ভালো আইন, ভ্যাট সে কিন্তু 15% বেশি। আচ্ছা, পৃথিবীর সব দেশে যদি আমরা পর্যালোচনা করে দেখি এটা বেশির দিকেই 15%। আর ভ্যাট আইনের একটা জিনিস হলো কি, আপনি জাহাঙ্গীর সাহেব ঠিক সিস্টেম বেস বলেছেন, কিন্তু সিস্টেম বেসে কতটা করতে পারেন, সিস্টেমে যাওয়ার আগে তো কতগুলো তথ্য উপাত্তর ব্যাপার আছে। ওরা দোকানদার ক্যাশ রেজিস্টার রাখছে, আমি কেনার পরে ক্যাশ মেমো দিচ্ছে না, বাংলাদেশে কোথাও ক্যাশ মেমো দেওয়ার বিষয় নাই, বিদেশে আপনার সাথে সাথে এসে বেরোবে। অথবা এই রেকর্ডগুলো আপনার নিশ্চিত করতে হবে। খুব কঠিন কাজ না, কিন্তু খুব ইসে করতে হবে আর কি, সহজ না আমাদের সামাজিক বাস্তবতা। অতএব এইগুলো না হলে কিন্তু ভ্যাট আইনটা সিস্টেম বেস যতই করেন সিস্টেম ফাঁকফোকর বেরিয়ে যাবে আর কি এটা। আর সেকেন্ড হলো যে ভ্যাটের ব্যাপারে 15% আলটিমেটলি হয় কি এই ধরনের করে যেটা সাথে সাধারণ ভোক্তাদের উপর চলে যায়, সেটি কিন্তু বড় আপত্তি বা বড় রকমের একটি। আর যে জাহাঙ্গীর সাহেব জানেন ভ্যালু এডেড হলো কি, কতগুলি স্টেজ আছে, তো সেটাকে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ যদি না করেন কোনো জায়গায় ডিস্টোর্টেড। যেমন উদাহরণে রুটি করতে হলে কি গম উৎপাদন করতে হয়, প্রাইমারি প্রোডাক্ট, তারপরে সেটা ফ্লাওয়ার, ময়দা, তারপরে বেকারির কাছে যায়, বিভিন্ন জায়গায় ভ্যাটে রুটিটার উপরে ফাইনাল প্রোডাক্ট। এখন এমনভাবে করতে হবে ফাইনাল প্রোডাক্টে ভ্যাট নিলে যেন মিডল ইস্ট না হয়, সেটা ওনারা জানেন, সেটা তো এনশিওর করতে হবে। কিন্তু বাংলাদেশে ফাঁকফো করে দিয়ে কে হয়তো বলে ময়দাওয়ালা বলে যে এখানে ভ্যাট দিতে হবে আমার আরো, তখন আবার ওই রুটি তো আমি ভ্যাট দিয়ে দিচ্ছেন পরে আবার পাশের দোকানে গিয়ে রুটি কিনলে। তবে এই জিনিসগুলো আছে, তবে ভ্যাটটা ডেফিনেটলি ইনএভিটেবল, এটাকে তো আপনি সারপাস করতে, এবং ভ্যাট যেহেতু ইকোনমি বড় হচ্ছে ভ্যাটটা, তবে আমার মনে রেটটা একটু, আমি এই ব্যাপারে একটু মন্তব্য জানতে চাই। রেটটার ব্যাপারে আমার মনে হয় 15% ভ্যাট কিন্তু সেই 91 থেকেই আছে, প্রথমবার থেকেই 15% ভ্যাট এটা কিন্তু নতুন কিছু না, এটা ওল্ড ভ্যাট।
আরেকটি বিষয় যে হারটা পুরাতন, আমরা অনেকেই বলে থাকি যে ভ্যাটের রেটটা একটু বেশি। এটাও কিন্তু আমি একটু ভিন্নমত পোষণ করবো এই কারণে, আমরা যদি গ্লোবাল ভ্যাট দেখি তাতে কিন্তু যে গ্লোবাল মিডিয়ান ভ্যাট 16.5%, এবং আমরা দেখি যে যেগুলো ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত মেম্বার কান্ট্রিজ সেখানে ভ্যাটের রেট কিন্তু অনেক বেশি, 27.5ও আছে, এবং অনেক দেশ, ইউকে কিন্তু 17.5 দিয়ে শুরু করেছিল, তারা এখন 20-তে চলে গেছে। এবং অনেক দেশ, ওএসিডির অনেক দেশ বলছে যে তারা অনেকে যারা কম রেট দিয়ে শুরু করেছিলেন তারা কিন্তু এখন অত্যন্ত কঠিন সমস্যার মধ্যে আছেন রেট বাড়ানোর নিয়ে, কারণ তারা সেটা পারছেন না কম দিয়ে শুরু করার ক্ষেত্রে। আর একটা হলো যে হ্যাঁ, তার মানে আপনি পরোক্ষভাবে বলতে চাচ্ছেন যে 15% থেকে কমানোটা সহজ করা যাবে। আমি আরেকটু বলি যে অনেক দেশ আমাদের মতো সম অর্থনীতির যে দেশ সেখানেও কিন্তু 15%-এর নিচে কিছু কিছু দেশে আছে। কিন্তু সেখানে কেন আছে আপনি দেখবেন যে যখন একটি অর্থনীতির যে খাতগুলো ভ্যাটের আওতায়, যেটাকে আমরা ইনক্লুসিভ ইকোনমি বলি বা ইনক্লুসিভ ট্যাক্স পলিসি যদি বলি, তাতে হলো যে ওই অর্থনীতির মধ্যে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে তার মধ্যে সুনির্দিষ্ট কিছু বিষয় ব্যতি রেখে, বেসিক ফুড, বেসিক এডুকেশন, বেসিক হেলথ কেয়ার, আর সবগুলোই কিন্তু ভ্যাট নেটের মধ্যে একটা ব্রড বেস ট্যাক্স বেস থাকবে। সেটা যদি হয় তাহলে কিন্তু দুটো কাজ হয়। একটা হলো যে যারা অলরেডি ট্যাক্স নেটের মধ্যে আছে তাদের যে বার্ডেন সেটা কমে যায়, এবং সেটা যদি কমে যায় তাহলে ট্যাক্স স্প্রেডটা সমাজের সব দিকে ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়লেই আমাদের আলটিমেটলি কিন্তু কালেকশন বাড়ে। এবং যদি আমরা এই ট্যাক্স নেট ব্রডবেড যদি না করা হয় তাহলে ট্যাক্স ডিপেন্ডিং হয়, এবং ট্যাক্স ডিপেন্ডিং হলে দুটি ক্ষতি হয়। একটা হলো ট্যাক্স ডিপেন্ডিং হলে অলওয়েজ ট্যাক্স ইভেশন হয় এবং ট্যাক্স অ্যাভয়েডেন্স, এ দুটোও হয়, মানে মানুষ কর এড়ানোর চেষ্টা করে, ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এক্স্যাক্টলি, এর দুটোর থেকে কিন্তু আমরা বেরিয়ে আসার জন্য, এবং আমাদের স্যারও জানেন যে আমাদের অর্থনীতি কিন্তু আর একটা হলো আমাদের অর্থনীতির সক্ষমতা আছে অনেক কর দেবার, কিন্তু সেটা আমরা পাচ্ছি না, কিন্তু সেখানে সেটা আমরা পাচ্ছি না। স্যার আমি একটু যদি আমাকে সেটা প্রশ্নটা করেন না, একবার আপনি জবাব দিন, একবার উত্তর দেন আপনি। আমি বলি যে হ্যাঁ সক্ষমতা, কিন্তু আমার আপনি অর্থনীতির বাইরে দেখেন এই এই পরোক্ষ করটা কিন্তু আমার মনে হয় এটা একটু মানে ইজি ওয়ে অফ কালেক্টিং ইসে। আমার ইনকাম ট্যাক্স করতে হলে আপনার অ্যাসেসমেন্ট করতে হবে, সে চ্যালেঞ্জ করবে, কিন্তু ভ্যাটেরটা হলো এনবিআরের জন্য সুবিধা হবে কি আপনার টার্গেটটা রিচ করার জন্য, এটা আমার রেডি টার্গেটটা রিচ করার জন্য কিন্তু এই করটা আপনি যেটা আপনি বললেন সিস্টেমগুলো একদম আহরণ করতে পারে আরও যদি ব্যাপকভাবে নিয়ে আসে, তো সেটা হয় কি কিন্তু আলটিমেটলি কিন্তু ভোগান্তির ব্যাপারটা আছে, আপনার আর বাড়বে, এটা আপনার একটু অন্য জায়গায় বেশি কাজ করতে হবে ইনকাম ট্যাক্স আনতে হলে, কারণ ইনকাম ট্যাক্সে যে সিস্টেম করতে হলে কিন্তু স্যার আমি বলতে চাচ্ছেন যে এটা বোধহয় শর্টকাট ওয়ে আর ইনকাম ট্যাক্সটা একটু কঠিন কাজ, মানে একটু নিজেদের বেশি পরিশ্রম করতে হবে, ভ্যাটে কম পরিশ্রম না। আমার মনে হয় যে বিষয়টি এরকম না। আচ্ছা, বিষয়টি হলো যে এটাও কিন্তু সুবিদিত, এবং যে ভিএটি ফর্মস দি ব্যাকবোন অফ ইনকাম ট্যাক্স। যদি কোনো ব্যক্তি ট্রেড অ্যান্ড কমার্সের সাথে যারা সংশ্লিষ্ট তারা যদি তাদের ভিএটির যে স্টেটমেন্ট, তাদের যে সেখানের যে ট্রানজ্যাকশন, সেটা যদি তারা যথাযথভাবে দেয় তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স অটোমেটিক্যালি বেড়ে যাবে। ইনকাম ট্যাক্স কিন্তু আমি অন্যভাবে বাড়াতে পারবো না। যদি আমরা ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল ইনকাম ট্যাক্সের দিকে যাই তাহলে সেটা দিয়ে কিন্তু করের পরিমাণ খুব বেশি বাড়ানো যায় না। সেটা হবে, কিন্তু সেটা কিন্তু ট্রেড অ্যান্ড কমার্সের সাথে যারা জড়িত তারা যদি তাদের যে সমস্ত বিজনেস অ্যাক্টিভিটিস তারা করেন, কেউ হয়তো গুডস প্রডিউস অ্যান্ড ম্যানুফ্যাকচার করে সাপ্লাই দেন, কেউ হয়তো সার্ভিস সাপ্লাই দেন, কিন্তু এর যদি কারেক্ট অ্যাকাউন্টিং, যদি ইফ দে অ্যাকাউন্ট ফর দি গুডস অ্যান্ড সার্ভিসেস দে প্রডিউস অ্যান্ড সাপ্লাই, তাহলে কিন্তু তার পরিপ্রেক্ষিতে দুটোই হয়। প্রথমত ভিএটির আহরণ বাড়ে, একই সাথে তারা যেহেতু ভিএটিতে একটি প্রপার অ্যাকাউন্টিং অফ দেয়ার ট্রানজ্যাকশন দিচ্ছে, এর ফলশ্রুতিতেই কিন্তু তাদের প্রকৃত আয়টাও এক্স্যাক্ট এসে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই ইনকাম ট্যাক্সের পরিমাণ বাড়ে। ইনকাম ট্যাক্সের পরিমাণ কিন্তু আমি ভিএটিকে বা তাদের যে ম্যানুফ্যাকচারিং খাত, তাদের যে সার্ভিস সেক্টর, অন্যান্য যে সেক্টরগুলো আছে সেটাকে বাদ দিয়ে
এককভাবে কিন্তু ইনকাম ট্যাক্সের পরিমাণ বাড়ানো সেটা সম্ভব নয়। আরেকটি বিষয় আমি এখানে এই ফাঁকে একটু বলে নিতে চাই, যে সমস্ত দেশে ভিএটির হার একটু কম আছে সেখানে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি যে সেখানে এভরি সিঙ্গেল ট্রানজ্যাকশন, সেটা দেশের আনাচে কানাচে যেখানেই হোক না কেন, সেটা কিন্তু অ্যাকাউন্টেড ফর হয়। যদি অ্যাকাউন্টেড ফর হয়, যেটা স্যার বলেছেন যে ইসিআর যদি আমরা যদি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার অথবা আমরা ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস, এটাকে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি এবং সেক্ষেত্রে যদি প্রত্যেক সেলস সেটা যদি অ্যাকাউন্টেড ফর হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই ভিএটির পরিমাণ বাড়বে। আরেকটি বিষয় আমি একটু বলে নেই, যে যদি এই 15% ভ্যাট 3টি স্টেজ আমরা কল্পনা করি একটি ডিস্ট্রিবিউশন চ্যানেল বা ডিস্ট্রিবিউশন চেইনে বা সাপ্লাই চেইনে, একটা হলো ম্যানুফ্যাকচারিং, একটি ডিস্ট্রিবিউশন আর একটি রিটেল চেইন। প্রতিটি স্টেজেই যদি ভিএটি অ্যাকাউন্ট ফর করা হয়, এবং ভিএটির একটি সৌন্দর্য হলো যে দ্বিতীয় স্টেজ, যে যিনি আটা থেকে আটা কিনবেন, আটা কিনে রুটি তৈরি করবেন, তিনি কিন্তু রুটির যখন ট্যাক্স দিবেন, তখন আটা কেনার সময় যে ভিএটিটুকু দিয়েছেন সেটা কিন্তু তিনি ফেরত পাবেন, এবং সেটা ফেরত কিন্তু উনি নিজেই নেবেন। সেটা আমাদের দেশে কতটা না সেটা আমরা তো সেটাই করতে চাচ্ছি, এবং সেটাকে আমরা বলি সেলফ পলিসিং। অর্থাৎ উনি যার কাছ থেকে ক্রয় করবেন, উনি কেনার সময় ইনভয়েস চেয়ে নেবেন, যার শক্তি বলে উনি রেয়াত নিতে পারবেন, এবং উনি যার কাছে বিক্রি করবেন তাকেও তিনি ওই কাগজটা দিবেন যাতে ওনার কাছ থেকে যিনি কিনবেন তিনি রেয়াত নিতে পারেন। যদি আমরা একটা হিসাব করে দেখেছি, এই রেয়াত গ্রহণ সে কারণে যে ইনভয়েস ইস্যু করা আর ইনভয়েস গ্রহণ করা, এ দুটো যদি করা হয়, তাহলে আমরা যদিও ট্যাক্স 15% বলি, কিন্তু এটা কিন্তু 15% থাকে না, এটা নেট ট্যাক্স, এটা কিন্তু 3%। ডিজিটাল ব্যবস্থায় গেলে আমাদের সকলের মানে সহজ সিস্টেম ডেভেলপ করলে অবশ্যই আমাদের মানে সেটি বেশি জরুরি, এবং সেক্ষেত্রে আমাদের আয় বাস্তবায়নের মতো ভ্যাট বাস্তবায়ন ডিফিকাল্ট হবে। আমরা কিন্তু সেটাই যাচ্ছি, এবং সেই দিকেই আমরা আমাদের প্রস্তুতি। আমরা আলোচনা করব বিরতির পর, দর্শক থাকুন আমাদের সঙ্গেই। আবার উপসংহারে আমরা আলোচনা করছি বড় বাজেট নাকি বাজেটের গুণগত বাস্তবায়ন। ডক্টর সালাউদ্দিন, আপনি বলছিলেন যে খাতওয়ারি বরাদ্দ, এখন খাতওয়ারি বরাদ্দ বাজেটের একটা মূল বিষয় তো বরাদ্দটা। তো আমার মনে হয় কতগুলো বেসিক খাত তো আছেই, আপনার ভৌত অবকাঠামো, তারপরে রাস্তাঘাটে করবে। তা আর সবচেয়ে বেশি আমাদের এখন প্রয়োজন হচ্ছে কিন্তু সামাজিক খাতে, যেটা শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা। তো শিক্ষার ব্যাপারে প্রত্যেকবার বলা হয় যে অনেক বেশি করে, কিন্তু একটা জিনিস দেখবেন শিক্ষার খাতে বেশি ব্যয় হচ্ছে কিন্তু টিচারদের স্যালারি আর এসে আর কিছু, মানে আসল যে উপকরণ, শিক্ষার উপকরণ, স্কুল, ক্লাসরুম, তারপর বিভিন্ন সেবা সায়েন্স লেবার, এটার ব্যাপারে উপকরণ আমার মনে হয় সেই দিকে একটু বিশেষ দরজা দেওয়া দরকার। স্যালারি টিচারদের তো দিতে হবে, সেটার ব্যাপারে ডেফিনেটলি কোনো সে নাই। তো শিক্ষার ব্যাপারটা একটা আছে। স্বাস্থ্য খাতে একই অবস্থা, আপনি দেখবেন স্বাস্থ্য খাতে আপনার বিশেষ করে যে আপনার ডাক্তার আছে, আমাদের ডাক্তারকে তো অনেক সময় দোষ দেবার দেওয়ার ওভার বার্ডেন, কিন্তু মেডিকেল কলেজে যান আপনারা দেখবেন ইমার্জেন্সি সব জায়গায় ভিড়। অতএব এখন দরকার কিন্তু আরো এক্সপান্ড করার সরকারি, কারণ এইগুলি কিন্তু এখন স্বাস্থ্য খাতটা হয়ে গেছে কি আপনার প্রাইভেটাইজ হয়ে গেছে, এটা পণ্য হয়ে মানে একদম, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালোর দিকে যাচ্ছে তা না। মানে স্বাস্থ্য কিন্তু একটা ইনকাম ইরোশনের একটা মূল বিষয়, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় একজনের জন্য। আর এডুকেশনটা কেন হলো ইকুয়ালাইজার, এডুকেশনের ফলে কিন্তু একটা যে কোনো দরিদ্র লোকের সবচেয়ে উচ্চ। তো এই দিক আরেকটা হচ্ছে সামাজিক নিরাপত্তার ব্যাপারে একটা আমি দেখছিলাম গতবারের বাজেটে সামাজিক নিরাপত্তা বিরাট 14,000 না 15,000 কোটি টাকা, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম সামাজিক নিরাপত্তা বেশিরভাগ কিন্তু পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি বেনিফিটের টাকা। একটা আমি জানি না আপনি কারেক্ট করে, কিন্তু আসল যারা বয়স্ক ভাতা বা ইস্যু দিচ্ছেন বা অন্য ইস্যুতে সেটা কিন্তু তুলনামূলকভাবে কম। এইটাই কিন্তু আমার মনে একটু, আমি বলছি না পেনশন গ্র্যাচুইটি কমিয়ে দেবেন সরকারের বা অন্যদের, কিন্তু এই জিনিসটা দরকার। আরেকটা জিনিস কিন্তু এখন আমাদের দরকার, আমাদের বাজেটের মূল লক্ষ্য তো হলো প্রবৃদ্ধি বাড়ানো, ইনফ্লেশন কন্ট্রোল, আরেকটা হলো আপনার কর্মসংস্থানের ব্যাপার আছে, তাই না? এটা কিন্তু আমরা ভুলি। আমি ইভেন মনিটারি পলিসির বেলায় রিসেন্টলি বলেছি, মনিটারি পলিসিটাও দেখতে হবে যে কর্মসংস্থার দিকে যায় কিনা, দেখতে তো পারবে না বাংলাদেশ, হয়তো বলবে এই জিনিসটা কোথায়। আমাদের দেশীয় শিল্প, শিল্প মাঝারি প্রোটেকশনের চেয়ে বরং প্রোটেকশন করে সারা জীবন আবার প্রোটেকশনে যায়। আবার আপনি যেটা করে তাদের কিছু ইনসেন্টিভ দেবেন। আপনি আরএমজি কেন ডেভেলপ করলো, বন্ডেড ওয়ার হাউস দিলেন ওনারা, আর তারপরে ব্যাক টু ব্যাক এলসি, আর তো এখন ইডিএফ ফান্ড আছে, তাই না, ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনি এদেরকে যদি না দেন, এরা হলো শ্রম ঘন,
আপনি 100 কোটি টাকা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি করলে 100 জনের বেশি আপনি পারবেন না, অটোমেটেড সব। 100 কোটি টাকা 100টা স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিতে আপনি 10 জন করে হলে 1000 লোক এমপ্লয়মেন্ট দেবে। আর ওরা তো টেকনোলজি কিন্তু খুব আগেকার দিনে না, এখন তো মডার্ন টেকনোলজি। তো এইখানে কিন্তু আমার মনে হয় এগুলো দেখা। আমি একজন বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক আরেকটা গভর্নর শেষ করি, একটা যে আপনার ট্যাক্সের ব্যাপারে যেটা হয়, আমি বলি ব্যবসায়ীরা কিন্তু একটু সবসময় ট্যাক্স বা যে কোনো ব্যাপারে আনসার্টেনিটির ব্যাপারে একটু ইস্যু হয় যে আগামী বছর কি হবে। এই জন্য ট্যাক্স কোড বা পলিসি যাতে বারবার না, আপনি ইন্ডিয়াতে আপনি দেখেন না একটা, তাই না, একটা লং টার্ম ইনকাম ট্যাক্স কোড করে ওরা আলোচনা করছে, এখনো পুরোপুরি হয়তো একটা প্রাক ইসে করেছে। আপনার ইনকাম ট্যাক্সের ব্যাপারে একটা লং টার্ম একটা ডিরেকশন যাতে লোকজন বুঝতে পারবে, ট্যাক্স হলিডের পলিসিটা যাতে ঘন ঘন পরিবর্তন না। হ্যাঁ, ওই মানে একটা ওরা জানেন ট্যাক্স কোড মানে হলো একটা দাওয়া যে এইরকম নোশন একেবারে একজনই। তারপরে সিমিলারলি ভ্যাটের ব্যাপারও যদি করেন তখন লোকজন বলবে ঠিক আছে এই বছর 17-18 যায়, 18-19 বোধহয় এইরকম থাকবে, কাছাকাছি থাকবে। হঠাৎ করে ধরেন আবার একটা আকস্মিকভাবে বাড়ানো বা পরিবর্তন না হয়, নতুন চিন্তার উদ্ভব হলো, অথবা আরেকজন নতুন একজন এসে যদি চেঞ্জ করে, এই আনসার্টেনিটি হলে লং টার্ম। এখন কিন্তু ব্যবসায়ীরা বলছে কিন্তু একটু 4-5 বছর একটা ট্যাক্স একই রকম থাকুক, ট্যাক্স কোড একই রকম থাকা, আবার পজিশনটা ঠিক থাকবে, হ্যাঁ ট্রেন্ডটা থাকবে একই রকম থাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হিসেবে আমি একটু জানতে চাই যে আমাদের এখন পর্যন্ত আমরা আভাস পাচ্ছি যে আগামী বাজেটে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রাটা অনেক বাড়বে। এবার যা ছিল সেটা তো করেছে, আবার আমরা সঞ্চয়পত্র থেকে বেশি সরকার টাকা নিচ্ছে, এটার ব্যাপারে যদি ছোট্ট। এইখানে হয় কি সরকারি মানে সবকিছু করার পরে তা ঘাটতি থাকবে, তাই না, আপনার সঞ্চয়পত্র ব্যাংকের সেক্টর থেকে নেবে। তবে আমাদের একটা ইস্যু আছে, কত বাজেট ডেফিসিট 5%, এইবার হয়তো একটু বাড়বে, মানে অন্যান্য দেশে তো অনেক বেশি। ইন্ডিয়াতে আপনি প্রত্যেকটা রাষ্ট্রই রেট, সেন্ট্রাল বাজেটের রেট মানে অনেক বেশি পাচ্ছে। অর্থাৎ এইখানে যেটা হয় কি এখন সরকার কমফোর্টেবল পজিশনে যে অ্যাক্সেস লিকুইডিটি, কারণ আমার মনে ভবিষ্যতে থাকবে না। অতএব আসলে জোরটা দিতে হবে সম্পদ আহরণের ব্যাপারে, ধার করার ব্যাপারে না, কারণ এটা একটু খুব কস্টলি হয়ে যায় ব্যাংক থেকে। আর সঞ্চয়ের ব্যাপারে আমার একটু অন্যরকম একটু সঞ্চয়পত্রের ব্যাপারে অনেকে বলছে সুদের হার কমিয়ে দাও, কিন্তু আমি মনে করি যে সঞ্চয়পত্র যারা কেনে তারা মিডল ইনকাম গৃহিণী, তারা সুদ একটু অবসরপ্রাপ্তরা পাচ্ছে এবং তারা কিন্তু মোটামুটি জরুরি কাজে ব্যয় করে। এখন যদি তাদের এমন বলতে আমি অনেক শুনেছি যে ট্যাক্স সরকারের বেশি ট্যাক্স, আরে এরা তো ইনডিরেক্ট আপনাকে ট্যাক্স দিচ্ছে, সরকার তো ট্যাক্স হয়তো বেশি হারে দিচ্ছে আপনার, কিন্তু এইটাতে না ওটা না কমে বরং যারা সুযোগটা নিচ্ছে, যার নেওয়ার কথা না, ধরেন এই 30 লক্ষ টাকা বা 40 লক্ষ টাকা অনেক ওয়েল টু ডু লোক পাচ্ছে, অর্থাৎ সেই সিস্টেমটা ঠিক করে বিনিয়োগ করতে পারতো না করে সঞ্চয়পত্র কিনে নিচ্ছে যারা ওয়েল টু গৃহীত। তো সেইখানে হয়তো আপনার এখন হয়তো সঞ্চয়পত্র কেনার সময় বলতে পারে তোমার ইনকাম স্টেটমেন্ট দেখাও বা ইনকাম ট্যাক্স এসে দেখাও, আমি এটা দেখবো, তারপর তোমার যদি কোটিখানে একটা ফ্ল্যাট থাকে গুলশানে আর এসে থাকে, তারপর তুমি যদি এখন 50 লক্ষ সঞ্চয়পত্র কিনে তা হবে না, তা দেবো না। আচ্ছা, অতএব আমার মনে হয় ওই ওটা রেগুলেট করেন বা সুদের ভারে কমিয়ে একেবারে মিসইউজ বন্ধ করেন, কিন্তু কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না। আমি আরেকটা মন্তব্য আপনাকে জানতে চাইবো, আমরা অনেক সময় এখন আলোচনা করছি যে বাৎসরিক হিসাবটা শুরু হবে কখন, আমরা অর্থ বছরের এই ব্যাপারে যদি একটু মত। হ্যাঁ, বাৎসরিক হিসাব তো আমাদের জুলাই থেকে শুরু, আবার বেশিরভাগ কোম্পানি এবং সেগুলো অডিট করে, মানে আপনার জানুয়ারি ডিসেম্বর থেকে ওরা করে। তো আমার মনে হয় একটা কনসিস্টেন্সি রাখার জন্য এটা করলে সুবিধা হয়। তো এতে যে একেবারে খুব বেশি সরকারের বাজেটের এসে ইমপ্লিমেন্টেশন খুব বেশি ব্যর্থ হবে তা না, ওই আমাদের সিজনাল ব্যাপারগুলো আছে, আর ইন্ডিয়াতে এখনও করেন, ওরা এপ্রিল মাসে ওরা এসে করে। কিন্তু এটা করলে হয় কি একটু, কারণ আমি জানি আমি যখন এনজিও বিরতি ছিলাম তখন এনজিওরা বলে যে আমাদের বলতেন জুলাই ডিসেম্বর, কিন্তু আমাদের দাতা সংস্থারা বলে ডিসেম্বর জানুয়ারিতে, ওদের মধ্যে ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। ইভেন পিকেসের থাকাকালীন বলে যে আপনারা বলছেন ফিসক্যাল ইয়ার, আবার আমরা দেখি আমাদের ডোনাররা বলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে বা ওনাকে থেকে যখন বিষয় তখন জানুয়ারি টু ডিসেম্বর আমরা স্টেটমেন্ট চাই, ওই মাঝখানে একটু ইসে থাকে, ডিসকানেক্ট হয়ে যায় আর কি। সেটা একটু চিন্তা করতে পারে, তবে একেবারে একদম করতেই হবে আমি মনে হয় আবশ্যকতা না, এটা একটু জাস্ট সুবিধার্থে আর কি, বোঝার সুবিধার্থে লোকজনের হিসাবগুলো, কারণ হিসাব এগুলি করা কিন্তু এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। উনি যেটা বলেন ইনকাম ট্যাক্স সব ধরনের কাগজপত্র সংরক্ষণ ভালোভাবে করা, এটা কিন্তু এখন একটা সবচেয়ে বড় বিষয় আর কি আমাদের। এইটা তো আপনার ওই যে জিএপে জেনারেল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যে সমস্ত হওয়ার কথা, এগুলো আমাদের হয় না। হিসাবপত্র ঠিক যদি শেষ করেন যে এই যে প্রথমে সরকার লক্ষ্য নির্ধারণ করে যে কত খরচ করবেন, তারপরে দায় চাপলো এনবিআর এর কাছে যে তুমি কত টাকা আমাকে আয় করে দেবে, আমি এত টাকা খরচ করতে চাই, সেটি কিভাবে সমন্বয় করেন, সেই চ্যালেঞ্জটা কি শেষ করেন? আপনি যেটা বললেন এটা একটু পরে আসি, যে বিষয়টি ছাড় যে বিষয়গুলো বলেছেন
এই ডাইরেক্ট ট্যাক্স কাট পলিসি আমাদের অল্প সময় আছে, হ্যাঁ, এ বিষয়ে আমি একটু বলতে চাই। প্রকৃতপক্ষে এনবিআর কিন্তু বহুদিন থেকেই ট্যাক্স পলিসিতে কিন্তু একটি কন্টিনিউইটি এটা কিন্তু বজায় রাখছে। কাস্টমস পলিসি বলেন, তার যে ডিউটি স্ট্রাকচার, এটা কিন্তু রেশনালাইজ হয়েছে এবং বেশ অনেক বছর ধরেই কিন্তু একই হারে, শুধুমাত্র রেট রেশনালাইজেশন যেখানে ডোমেস্টিক প্রোটেকশন দিতে হচ্ছে, এমপ্লয়মেন্ট জেনারেশন যেখানে হচ্ছে, আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ যে খাতগুলো আছে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু কাস্টম ডিউটি স্ট্রাকচার, টেরিফ স্ট্রাকচার সেভাবে করা হচ্ছে এবং একেবারেই এটা কনসিস্টেন্ট উইথ দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ঠিক আমাদের যে ভিএটি পলিসি, এখানেও দেখছেন যে ভিএটি রেট ইজ 15%। শুধুমাত্র আমাদের এখানে যে ডিস্টরশনটি আছে, যেটা আমরা নতুন আইনের মাধ্যমে এই ডিস্টরশন থেকে বেরিয়ে আসতে চাই, সেটা হলো এখানে আমাদের ট্রাঙ্কেটেড বেজ আছে, এখানে আমাদের টেরিফ ভ্যালু আছে, যেটা ভিএটিতে কোনো স্থান নেই। ভিএটির মূল লক্ষ্যই হলো একটা অ্যাকাউন্ট বেসড, অডিট বেসড একটা ট্যাক্স সিস্টেম এস্টাবলিশ করা, একটা সিস্টেম বেসড সিস্টেম কন্ট্রোল করবে, কিন্তু সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারছি না। এই কারণে এই ডিস্টরশনগুলো বহুদিন থেকে হয়ে আসছে, যার থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। তার সত্ত্বেও কিন্তু একটা এখানে এই যে কন্টিনিউটি অফ দি পলিসি, কন্টিনিউশন অফ দি পলিসি, সেটা কিন্তু আছে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও এখানে বহুদিন থেকেই আপনারা জানেন যে কর্পোরেট রেটের ক্ষেত্রে যেটা পাবলিকলি ট্রেডেড সেটা 25%, যেটা প্রাইভেট নন ট্রেডেড যেটা সেটা 30%। এই প্রসঙ্গে আপনারা যে পার্সোনাল ট্যাক্সের যে সিলিংটা কি বাড়াবেন কিনা, আমি পার্সোনালি মনে করি একটু বাড়ানো উচিত। 3.5 লাখ টাকাটা আমি মনে করি শেষ মন্তব্য করে শেষ কারণ আপনারা আমাদের ন্যাশনাল ইনকাম সিটা একটা বড় ইফেক্টিভ বিমানটা বাড়াবে, লোকের আয় বেড়েছে। এখন আমাদের এখানে যে 2,50,000 টাকা আছে, এটা দেখেন, এটা কিন্তু মোর দ্যান $3,000। আমরা যদি ইউনাইটেড স্টেটসের দিকেও তাকাই, সেখানে কিন্তু এই সিলিংটা হলো এ লিটল মোর দ্যান $1,000। তো যে দেশ হলো পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি, তাদের সেখানে $1,000, আমাদের এখানে কিন্তু অলরেডি $3,000 উপরে আছে। কিন্তু সেখানে আবার অন্য জিনিস, কিন্তু ওখানে আবার ক্যাশ বেস ট্রানজাকশন কম হয়, ওখানে সোশ্যাল প্রোটেকশন আছে। আমার তো আমরা কিন্তু স্যার সেদিকেই যেতে চাচ্ছি, আমাদের এই অটোমেশনের মাধ্যমে কিন্তু আমরা সেদিকেই ধাবিত হচ্ছি। আমরা সেটা মনে করি যে শুধু ভ্যাট অ্যান্ড অটোমেশন না, সব ক্ষেত্রেই যত স্বয়ংক্রিয় হবে তত মানুষের মধ্যে এই ব্যাপারে আতঙ্ক কমে, মানুষ ট্যাক্সের হয়তো আরো সরকারের রাজস্ব বাড়বে। সেক্ষেত্রে সরকারের নীতি বাস্তবায়ন বা আমাদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকার অনেক স্বচ্ছতাও থাকবে এবং একই সঙ্গে আমি বলবো যে কমফোর্টও থাকবে, যেটা স্বস্তি থাকবে। আমরা সেরকম স্বস্তির বাজেট চাই এবং সেই স্বস্তির বাজেট অবশ্যই জনগণের জন্য স্বস্তিদায়ক হোক, একই সঙ্গে যারা রাজস্ব আহরণ করেন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন তাদের জন্য স্বস্তিদায়ক হোক। আজকের মতো শেষ করছি উপসংহার। আমরা আলোচনা করলাম বড় বাজেট নাকি বাজেটের গুণগত বাস্তবায়ন, এই নিয়ে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ আপনাকে এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন আপনাকেও। আর ধন্যবাদ দর্শক আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য। 24 ঘন্টা থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।